आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हूँ, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, तू इतना जरूरी, कैसे हूँ। বাসর ঘরে বসে আছি, পরেন তেমন কিছু না, সামান্য একটা সাদা শাড়ি। এখন প্রশ্ন হতে পারে, বাসর ঘরে কেউ সাদা শাড়ি পরে নাকি? আমারও কিন্তু একই প্রশ্ন ছিল। উত্তরে আমার সুইট জান কলিজার টুকরায় এসব কথার বিপরীত মানুষটা মানে আমার বর বলল, হ্যাঁ ম্যাম, হাই, তোর সমস্যা কি রে? আমি বলছি রে বিয়েতে সাদা শাড়ি পরতে, তাহলে এত কথা কিসের? বিয়ে তো আমার একটাই হবে, তাই না? আমার শখ আহ্লাদ তো পূরণের ব্যাপার আছে। তুই বুঝি আমার জন্য বিয়েতে সাদা শাড়ি পরতে পারবি না? আমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসলাম। সামনে কিছু না বললেও মনে মনে শুধু একটা কথাই বললাম, বচ্চাত পোলা, তোর একটা বিয়ে হচ্ছে দেখে তোর সব শখ আহ্লাদ পূরণ করতে হবে? হ্যাঁ, আরে আমার কি 14টা বিয়ে হয়েছে নাকি যে আমার শখ আহ্লাদের কোনো দামই নেই? তাছাড়া বিয়েতে কোন বলদে সাদা পরে রে ভাই, তাও আবার কোনো ডিজাইন ছাড়া? পোলা বলদ, এর সাথে বিয়ে হলে যে আমার জীবনটা তেজপাতা হবে তার কোনো ডাউট নেই। উফ, আজাইরা পাবনার পাবলিক কোথাকার। যাই হোক, বিয়েটা সাদা শাড়ি পরেই করতে হয়েছিল আমার। আর সে কি সুন্দর ব্লু কালারের ধুতি আর পাঞ্জাবি পরেছিল। উফ, কি সুন্দরই না লাগছিল আমার খাম্বা বরটাকে। আর অন্যদিকে আমাকে লাগছিল একটা সাদা ডাইনির মতো। এগুলো ভাবছি, হঠাৎ অনুভব হয় আমার সামনে কেউ এসে বসেছে। ঘুমটা উঠিয়ে দেখি আমার গুণধর বর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এই বজ্জাটা সবসময় এমনই করে, যখনই কোনো ইম্পর্টেন্ট ভাবনায় মশগুল থাকি তখনই সে তা ভাঙার জন্য হাজির হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে পরে ভাববো। আপাতত আমার গুণধর বরটা কেন আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে তা জানবার আকাঙ্ক্ষা আমাকে খুবই জ্বালাচ্ছে। তাই জিজ্ঞেস করতে তাও সে আমাকে বাধা দিয়ে নিজেই বলল, হ্যাঁ মেয়ে, তোর লজ্জা করো না? বাসর ঘরে বসে বড় ডাকে নিজের ঘুমটা নিজে খুলিস, আবার আমাকে সালাম করিস না। ও সরি, আসসালামু আলাইকুম। আর আমি আমার ঘুমটা আবার নামাচ্ছি, আপনি একটু কষ্ট করে উঠিয়ে দিন, ওকে? বলে ঘুমটাটা নামাচ্ছিলাম, কিন্তু আমার গুণধর বর কেল্লাইগা জানি আবারও ধমক দিছে। হাই, তোকে আমি বলেছি ঘুমটা নামাতে? এত বেশি বুঝিস কেন? তাতে রোজো করে আয়, নামাজ পড়বো। আমি আর কথা বাড়ালাম না, সুন্দর করে অজু করতে চলে যাই। অজু করে এসে দেখি আমার গুণধর বর জায়নামাজের উপর দাঁড়িয়ে আছে, পাশে আরেকটা জায়নামাজ। ওটা মনে হয় আমার জন্যই, তাই আগ পাঁচ না ভেবে আমি জায়নামাজে দাঁড়িয়ে গেলাম। তারপর দুজনেই সুন্দর করে নফল নামাজ পড়লাম। কিন্তু বলে না, কয়লা ধুলে ময়লা যায় না, কথাটা কিন্তু সত্য। নামাজ শেষ হওয়া মাত্রই বেটা বজ্জাত আমাকে কথা নাই বার্তা নাই করে তুলে নিল। তারপর সোজা বিছানায় গিয়ে আমার শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। বেটা বজ্জাত যে এত ডাকছি তাও কোনো কথা বলেই না। অবশেষে যখন কথা বলেছে তখন আমি আর কথা বলতে পারিনি, কারণ হেতে আমারে খুব জোরে একটা ধমক দিয়া কইছে, আর একবার যদি তুই কথা বলিস তাহলে বাসরাতে মানুষ যা করে আমি ঠিক তাই করব। চুপচাপ ঘুমা। অতএব আমাকে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়তে হয়। এখন ঘুমের মধ্যে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম ঈশানুর তাসমিয়া মীরা, মা বাবার একমাত্র ডাইনি সন্তান। যদিও মা বাবা মানুষ, আমরা ফুল ফ্যামিলি গ্রামে থাকি। আমি বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের। আর অন্যদিকে আমার বরটার নাম রোহান আহমেদ রায়ান, বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, দেখতে মাশাআল্লাহ। সে জন্ম থেকেই শহরে বড় হয়েছে, অনেক বড় লোক। এখন জানবার বিষয় মিলটা হয়েছে কি করে, তাহলে যাওয়া যাক অতীতে। এই প্রথম নিজের দাদু বাড়িতে যাচ্ছে রায়ান। গ্রাম হওয়ায় যেতে চায়নি সে কখনো, তবে এবার বাবা মায়ের জোড়াজুড়িতে যেতে হচ্ছে। তাছাড়া নিজের দাদু বাড়ি দেখতে কেমন তা জানবার ইচ্ছে হয়তো মনে জেগেছিল। তবে রায়ান একা না, তার সাথে তার 4জন বন্ধু সাহেল, কায়রা, আবির আর রাহিও যাচ্ছে গ্রামে। রায়ানের মা বাবা আগে গ্রামে চলে গেছে, এখন তাদের যাওয়ার পালা। তাই যথা সময়ে বের হয়ে যায় তারা।
প্রায় 3 ঘন্টা সময় লাগে তাদের গ্রামে পৌঁছাতে তাদের অবস্থা কাহিল। যেহেতু এটা গ্রামের রাস্তা, সেহেতু রায়ানের গাড়ি চালাতেও সেই অবস্থা। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে তার গাড়ির সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ সে গাড়ি ব্রেক করলো, তারপর মেয়েটাকে। সকালের রোদের মিষ্টি আলোতে ঘুম ভাঙল রায়ানের। চোখ খুলে তাকাতেই সে তার মায়াপরীকে দেখতে পায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে। মীরার মিষ্টি চেহারাটা দেখতে দেখতেই রায়ানের মীরার সাথে দেখা হওয়ার প্রথম দিনটার কথা মনে পড়ে যায়। রায়ান গ্রামের ভাঙা রাস্তায় অনেক কষ্টে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। সাথে সাথে সে গাড়ি ব্রেক করে। সামনে তাকাতেই দেখে একটা মেয়ে 2 হাত মুষ্টিবদ্ধ করে চোখ খিচে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই রায়ান যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। লম্বা লম্বা চুলে 2টো বেনুনি করা, পরনে ফতুয়া আর লং স্কার্ট, গলায় একটা ওড়না ঝোলানো, আর মুখে ভয়ের ছাপ। ব্যাস এইটুকুতেই মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে। গ্রামের মেয়েরা যে এত সুন্দর হয় তা রায়ান এই মেয়েকে না দেখলে জানতেই পারত না। সে ধীরে ধীরে একটা নেশায় চলে যেতে থাকে। রায়ানের ঘোর ভাঙে কায়রার ডাকে। সাথে সাথে রায়ানের একটু আগের কথা মনে পড়ে যায়। সে গাড়ি থেকে নেমে মেয়েটাকে ধমক দিয়ে বলে, হ্যাঁ মেয়ে, তোমার সমস্যা কি? এইভাবে কেউ গাড়ির সামনে আসে? স্টুপিড ফেলো। দেখুন, আমি আসলে দেখা দেখি আমার সময় নেই। আগে বলো গাড়ির সামনে আসছো কেন? নাকি গাড়ির ধাক্কা খেতে ভালো লাগে? তোমার যদি কিছু হতো তাহলে স্টুপিড গ্রামবাসীগুলো আমাকেই ধরতো। তার এক গাঁটে ফালতু ফর্মালিটি। এই যে কতক্ষণ ধরে বকবক করছিস, আমাকে তো কথা বলতেই দিচ্ছিস না। আর শুন, আমার কোনো শখ নেই তোর গাড়ি তুলে আসতে। আমার ছানা গরুগুলো তোর গাড়ির সাথে আর একটুর জন্য বাড়ি খেত, তাই অনেকক্ষণ ধরে তোকে ডাক দিচ্ছিলাম আমি, কিন্তু তুই তো সেই লেভেলের বয়রা। এত ডাকছি তাও গাড়ি থামাস নাই, তাই। তাই তুমি আমার গাড়ির সামনে এসছো? আই ইউ ম্যাড? এই সামান্য গরুর জন্য কেউ গাড়ির সামনে আসে? আর দোষ তো তোমারই। আর আসছো আমাকে তুই করতে। দেখুন, আপনাদের কাছে যেমন আপনাদের কুত্তা অনেক প্রিয়, তেমনি আমার কাছে আমার গরুগুলো অনেক অনেক বেশি প্রিয়। আর চাইলে আপনিও আমাকে তুই বলতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন থেকে তুই বলা শুরু করে দে। তাছাড়া তোদের মতো গ্রামবাসীদের রেগুলার করা উচিত। ও হ্যালো, হোয়াট ডু ইউ মিন বাই তোদের মতো গ্রামবাসী? হ্যাঁ, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, বুঝেছেন? তাই নাকি? তাহলে কি করতে পারিস? আল্লাহ, দেখেন আপনার পিছনে কি। রায়ান পিছনে তাকাতেই মেয়েটা রায়ানকে একটা ধাক্কা দেয়। সাথে সাথে রায়ান রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়। আর মেয়েটা তো তার গরুগুলোকে নিয়ে দৌড়, তাকে আর পায় কে? এদিকে কায়রা, সাহিল, আবির আর রাহি ওরা সবাই এতক্ষণ গাড়িতে বসে নীরব দর্শকের মতো তাদের ঝগড়া দেখছিল। মেয়েটা রায়ানকে ধাক্কা দেওয়ায় তারা গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নামার পর রায়ানের এই অবস্থা দেখে তারা সবাই জোরে জোরে হেসে দেয়। বেটা, তুই ওখানে কি করস? ডিম পারবি? না, আমরা এসব কাজ করি না। তুই ডিম থেকে একেবারে অমলেট তৈরি করে আমাদের জন্য নিয়ে আয়। রায়ান, ডিম পাড়তে কষ্ট হচ্ছে না তো? আরে হাসা বন্ধ করে আগে আমার রায়ান বেবিকে উঠাও। হাবির চল, রায়হান বেবিকে উঠাই। রায়ান বেবি, আসো আমাদের কাছে আসো। অতীতের এইসব কথা মনে পড়তেই রায়ানের রাগ উঠে যায়। সে ঘুমন্ত মীরার নাকে একটা জোরে কামড় দেয়। সাথে সাথে মীরা লাফিয়ে ওঠে। আশেপাশে তাকাতেই দেখে রায়ান তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। মীরা বুঝে যায় রায়ান তাকে কামড় দিয়েছে, কারণ এটা নতুন না। কিন্তু রায়ান এমন শুধু তার উপরে রাগ আসলেই করে, আর সে তো এখন কিছুই করলো না। তাহলে রায়ান তাকে বিনা কারণে কামড় কেন দিল? এই প্রশ্নের উত্তর জানবার জন্য মীরা রাগী ভাব করে রায়ানকে বলে, আপনার সমস্যাটা কি? শুধু শুধু কামড় কেন দিলেন? না মানে পুরো স্মৃতিগুলো মনে পড়ছে তাই। এগুলো কামড় দেবেন? হ্যাঁ দেব, আমার অধিকার আছে। কইছে। কইছে মানে? আমাদের কালকে বিয়ে হয়েছে, সো তুই এমনটা বলতে পারিস না। আচ্ছা, আমার ধুতিটা কই দেখছিস? কোথায় জানি দেখলাম। ও হ্যাঁ, সোফার উপর। ওহ থ্যাঙ্কস। বলেই বিছানা থেকে উঠতে নেয়। আর তখনই মীরা বলে, আচ্ছা, আই হ্যাভ আ গভীর প্রশ্ন। হোয়াট? না মানে, আপনি বিয়েতে ধুতি পরলেন আর বাসর ঘরে দেখলাম আপনাকে পায়জামা পরা, কেন বলুন তো? আরে গাধি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমার বিয়েতে আমি ব্লু কালারের পাঞ্জাবি আর ধুতি পরবো।
আর আমার বউ সাদা শাড়ি পরবে। এমন আজগুবি চিন্তা ভাবনা আপনার মাথাতেই থাকে। যাই হোক, আপনি বাসর ঘরে ধুতি পাল্টে পায়জামা কেন পরলেন? দেখ, দাদু বলছে কোনো কিছু শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া উচিত, তাহলে আল্লাহ এই কাজটায় রহমত দান করেন। আর কালকে তো আমরা আমাদের জীবন আবার নতুন করে একসাথে শুরু করতাম, তাই ওইটার জন্য তো আল্লাহর ইবাদত করতে হবে, তাই না? আর আমি আমার আর তোর জীবনে কোনো কষ্ট চাই না। আর যদি কষ্ট হয়ও, তাহলে যেন দীর্ঘস্থায়ী না হয়, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। তো কালকে একসাথে নামাজ পড়লাম, আর নামাজ তো আমি ধুতি পরে পড়তে পারবো না, তাই বাসর ঘরে আসার আগেই ধুতি পাল্টে অজু করতে এসেছিলাম। বুঝলাম। এখন তাহলে গুড মর্নিং কিসটা নিয়ে ফেলি, কেমন? মানে না, দূরে যা। আর বলতে পারল না মীরা। তার আগেই রায়ান মীরার ঠোঁট দুটো দখল করে ফেলল। রায়ান বাড়িতে পৌঁছাতেই বাড়ির সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বলতে গেলে সবাই তার দিকে তাকিয়ে হাসছে। একজন তো বলেই ফেলল, কি রে রায়ান বাবু, তোমার এই অবস্থা কেন? ঢাকা থেকে আসছো নাকি অন্য কোথাও থেকে? বলেই হেসে দিল। রায়ান এখন বুঝতে পারল সবাই তার দিকে তাকিয়ে কেন হাসছে। আসলে তার পুরো শরীরে কাদা লেগে আছে, তাই সবাই এমন করে তাকিয়ে আছে। তাছাড়া রায়ান না চিনলেও গ্রামের অধিকাংশ মানুষ তাকে চেনে। বাড়িতে ঢুকতেই রায়ানের ফুপু তাকে ডাক দিয়ে আসতে বলল। রায়ানের ফুপু রায়ানকে ডেকে বলে উঠল, তোমার গায়ে এত কাদা কোথা থেকে লাগলো? তোমার সাথে যারা আসছে তাদের তো কিছুই হয়নি, তোমার এই অবস্থা কেন? আসলে আন্টি, ফুপু, রায়হান পা ফসকে কাদায় পড়ে গিয়েছিল। এত বড় ছেলে হয়ে কেউ কাদায় পড়ে? তোমার একটু সাবধানে থাকা উচিত রায়ান বাবু। এইভাবে চলাফেরা করলে তো চলবে না। রায়ানের এই সব কথা শুনে খুবই বিরক্ত লাগছে, কিন্তু বিরক্তির থেকে মেয়েটার প্রতি বেশি রাগ লাগছে। সে যদি একবার মেয়েটাকে পায় তাহলে তাকে উচিত শিক্ষা দেবে। একবার শুধু সামনে আসুক মেয়েটা। রায়ানের ফুপুটা অনবরত কথা বলেই যাচ্ছে, এতে রায়ান অনেক বিরক্ত হচ্ছে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু পরই হয়তো সে উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে। তাই আবির আর সাহেল বলল, আন্টি, আমরা অনেক দূরে থেকে আসছি তো, তাই অনেক টায়ার্ড, তাই প্লিজ একটু আমাদের রুমটা দেখিয়ে দিবেন। হ্যাঁ আন্টি, তাছাড়া রায়ানেরও এই অবস্থা। আবির আর সাহেলের কথা শুনে ফুপুর মুখ কালো হয়ে যায়। তিনি বেশ বুঝতে পারেন তার কথায় সবাই বিরক্ত হচ্ছে, তাই কথা না বাড়িয়ে তাদের এক কাজের মেয়েকে ডাক দিয়ে রায়ানদের রুম দেখিয়ে দিতে বলেন। তৎক্ষণাৎ একটা কাজের মেয়ে এসে বলে তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। তাদের রুম দেখিয়ে দেয়। তারপরে যে যার রুমে চলে যায়। রুমে যেতেই রায়ান ব্যাগ থেকে একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায়। এদিকে মীরা সারা গ্রাম টোটো কোম্পানি করার পর তার জানের প্রিয় গরুগুলোকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই সবাই তাকে বকাঝকা শুরু করে, কারণ বাড়িতে নতুন মেহমান এসেছে। আর মীরা বাড়িতেই ছিল না। মীরার মা তাকে বকা দিচ্ছিল। হঠাৎ মীরার চাচি বলে উঠল, মীরা, যা তো গোনার রুমে রায়ানকে খাবারটা দিয়ে আয়। এ রায়ানদা ক্যাডা? আরে, তোর বড় চাচার ছেলে। কিন্তু আমি তো ছোট্ট কাল থেকে এই নামটা অথবা এই নামের কাউকে দেখিই নাই। আজকে প্রথম এসেছে এখানে, তাই চিনিস না। এখন যা, তাড়াতাড়ি দিয়া এটা। যার তো এত চিল্লার বলেই মীরা হন হন করে খাবার দিতে রায়ানের রুমে চলে যায়। মীরা রায়ানের রুমে যেতেই দেখে রুমে কেউ নেই। তার বিছানার পাশের টেবিলে খাবারটা রেখে দেয়। মীরা টেবিলে খাবার রাখতেই হঠাৎ কে যেন বলে ওঠে, ও হ্যালো, হু আর ইউ? এইভাবে কারো রুমে কেউ নক না করে আসে? কথাটা শুনে মীরা প্রথমে ভয় পেলেও পরক্ষণে তার মনে হয় এটা হয়তো রায়ান হবে। তাই হাসি মুখে মীরা পিছনে ফিরে বলতে থাকে, আসসালামু আলাইকুম, আমি মীরা, আপনার বউ। আর বলতে পারল না মীরা, কারণ পিছনে ফিরেই সে সকালের বজ্জাতটাকে দেখতে পায়। সাথে সাথে তার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। এদিকে রায়ানের তো আরও জটিল অবস্থা। মীরাকে দেখে তার যেন রাগে ফেটে যেতে ইচ্ছা করছে। সে মনে মনে বলে, সকালটা মেয়েটার জন্য খারাপ হয়ে গেছে, এখন এখানে আসতে চালাতে। কিন্তু এই মেয়েটা এখানে কেন? তুই তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন।
আপনি আমার বাড়িতে কেন? তোর বাড়ি মানে? হ্যাঁ, এটা আমার বাড়ি। আর এই রুমটা আমার চাচাতো ভাইয়ের। আপনি ওনার রুমে কি করছেন? উনি কই? রায়ান মীরার কথা শুনে কতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তারপরে কি মনে করে একটা বাঁকা হাসি দেয়। তারপরে মীরার দিকে এগোতে এগোতে বলে, তাই নাকি? আমি তোর চাচাতো ভাই আর তোমার চাচাতো বোন, বাট আমি মানি না। কারণ জানি না চিনি না, হঠাৎ একটা মেয়েকে বোন আমি মানতে পারবো না। তাছাড়া কায়রা ছাড়া সব মেয়ে আমার জন্য, বুঝতেই পারছিস। রায়ান কথাগুলো বলে মীরার দিকে এগোচ্ছে, আর মীরার চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকিয়ে পিছাচ্ছে। রায়ান যতই আগাচ্ছে মীরা ততই পিছাচ্ছে। একসময় মীরা পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়, আর রায়ান মীরার একদম কাছে চলে আসে। তারপরে বলে, ইউ নো হোয়াট, জীবনে প্রথম আমাকে রায়ান আহমেদকে কেউ বোকা বানিয়েছে, তার উপর ইনসাল্টও করেছে। সো তাকে তো শাস্তি দিতেই হয়। আর তুই জানিস আমি তো আগে প্রে করছিলাম যেন সে আমার সামনে চলে আসে অ্যান্ড আমি তাকে শাস্তি দিতে পারি। আর দেখ, তুই আমার সামনে চলে আসলে। দেখুন, একটু দূরে গিয়ে কথা বলুন। আহা, ভয় পাচ্ছিস কেন? আমি বাঘ না ভাল্লুক? আর তাছাড়া আমি তোকে মারধর করে শাস্তি দেব না, আমি তো তোকে রোমান্টিকভাবে শাস্তি দেব। সো বি রেডি ফর দ্যাট মাই বেব। রায়ানের কথা শেষ হওয়া মাত্রই মীরা রায়ানকে একটা জোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়ায় রায়ান মীরার থেকে একটু দূরে সরে যায়, আর অগ্নি দৃষ্টিতে মীরার দিকে তাকায়। মীরা সেই সবে ভ্রুক্ষেপ না করে বলতে শুরু করে, আপনার শাস্তি আপনি নালার পানির সাথে চুবাইয়া খান। আপনার মতো লুচ্চা আমি আর একটাও দেখি নাই। লুচু অশুভ বেহায়া কোথাকার। আর একবার যদি আমার কাছে আসেন তাহলে নালায় ফিক্কা মাইরা রঙিন করে দিব একদম। বলেই মীরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আর রায়ান, সে তো এখনও মীরার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মীরা রুম থেকে বের হওয়ার পরপরই সাহিল, আবির, কায়রা আর রাহি রায়ানের রুমে ঢোকে। কিরে রায়ান, এখন তোর রুম থেকে যে বের হলো ওইটা সকালের মেয়েটা না? কিন্তু মেয়েটা এখানে কেন? এসব গ্রামের চিপ মেয়েগুলো কখন কি করে কিছুই বোঝা যায় না। হয়তো রায়ানের কাছে ক্ষমা চেয়ে 2-3টা টাকা ভিক্ষা চেতে এসেছিল। ও শাট আপ রাহি, তোমার এই লো মেন্টালিটির কথাবার্তা বন্ধ করো। আর রায়ান, তুমি বলো মেয়েটা এখানে কেন এসেছিল? মেয়েটার নাম মীরা, আমার চাচাতো বউ, আমার চাচার মেয়ে। ওই বাড়িতেই থাকে, আমাকে খাবার দিতে এসেছিল। কি, ওই মেয়েটা তোর বোন? ও চেষ্টাটা ভাবির, ও আমার বোন না। ওকে, চাচার মেয়ে বলছিস, আবার বলছিস মেয়েটা তোর বোন না। কেন বলতো? आई थिंक डाल में कुछ काला पीला है। কোনো লাল পিলা নাই। আমি তো জাস্ট বলতে চাচ্ছিলাম কায়রা ছাড়া আমি কোনো মেয়েকে বোন মানি না। বাট রায়ান বেবি, ও তো তোমার বোন, তাই না? আমি কি বলছি তোমার কানে জানি রাহি, কিন্তু তোরা মেয়েটাকে নিয়ে যেত, আমার খুব বিরক্ত লাগছে। কিন্তু রায়ান, আমার তো বাইরে ঘুরতে যাব ভাবছিলাম। দেখ আবির, আমার ভালো লাগছে না। তাছাড়া সব গ্রামটা আমি কিচ্ছু নাই, বাইরে যেয়ে মজা পাবি না। তাই এখন যা, মাথা ব্যথা করছে আমার। গ্রামে কিছু নেই বলে আমরা কি বাসায় বসে থাকবো নাকি? থাক না আবির, এত জার্নি করার পরেও ওর হয়তো ইচ্ছা করছে না বাইরে যেতে। চল আমরাও কিছুক্ষণ রেস্ট নিই রুমে, কালকে না হয় ঘুরতে বের হব। আচ্ছা চল। তারপর ওরা চলে যায়। ওরা যেতেই রায়ান বারান্দায় গিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে, মেয়েটা আমাকে এত জ্বালায়, তবুও তার প্রতি আমার কেন যেন রাগ আসে না। বারবার মেয়েটার চোখের মায়ে আটকে যায়। কোনো মেয়ের চোখে যে এত মায়া থাকে তা মেয়েটাকে না দেখলে জানা যেত না। মঞ্চে মেয়েটার চোখের মায়ে হারিয়ে যায়। না না রায়ান, এগুলো কী ভাবছিস তুই? ও মেয়েটা একটা সামান্য গ্রামের মেয়ে, ওর থেকে যত দূরে থাকবি ততই ভালো। কিন্তু আমাকে বোকা বানানোর শাস্তি ওকে দিয়ে ছাড়বো। এদিকে মীরা রাগে গজগজ করতে করতে বাড়ির উঠোনে চলে আসে। তারপরে উঠানের বড় গাছটার নিচে বসে রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। বেটা অ্যানাকোন্ডার অভিশপ্ত লুচু সাপ, নালার পচা ময়লা পানি, পেতনির বর, উগান্ডার ইন্দুর, তোরে আমি আমার প্রিয় গরুর গোবরের সাথে মাটির কেঁচো মিশিয়ে খাইয়ে দেব। সাথে টিকটিকি লেজ ফ্রাই, তেলাপোকার পা রোস্ট, পিঁপড়া আর মশার ভাজি খাওয়াবো তোরে। সাথে আপনি দেখি অনেক অখাদ্য নাম জানেন, তা এতগুলো কোথায় পাওয়া যায়?
মীরার কথায় মাঝখানেই কথাটা যেন কে বলে ওঠে। মীরা পেছনে ফিরে তাকাতেই চমকে যায়, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি? আসলে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ আপনাকে এখানে একা বসে থাকতে দেখলাম, তাই ভাবলাম একটু সঙ্গ দিই। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন। কী কারণে রেগে আছেন তা কি জানতে পারি? মীরা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চিনি না, জানি না। আমি আপনাকে আমার রাগের কারণ কেন বলবো? তাছাড়া আপনি ওই খাটাসটার বন্ধু, তাই আপনিও যে খাটাস না তার কোনো প্রমাণ আছে? দেখুন, আমি ওই খাটাসটার মতো না। আপনি আমাকে বলতে পারেন। আইশোর, আমি কাউকে বলবো না। সত্যি তো? সত্যি। তাহলে আমার রাগের কারণটা শুনুন। তারপরে মীরা এক এক করে তার সব অভিযোগ তাকে বলল, আর সে নির্বাক শ্রোতার মতো অভিযোগগুলো শুনতে লাগলো। কথার এক পর্যায়ে মীরা বলে ওঠে, আচ্ছা, আপনার সাথে তো পরিচয়ই হয়নি। আমার নাম মীরা, আপনার? আমার নাম সাহেল। ও আচ্ছা, আপনি ওই খাটাসটার কি হন? আমি ওই খাটাসটার বন্ধু হই। কি? ওই বজ্জাতটার সাথে আপনার বন্ধুত্ব হলো কি করে? ওকে, তুমি যেমন মনে করো ও কিন্তু তেমন না। ওর মন অনেক ভালো, তাই হয়তো বন্ধুত্বটা হয়ে গেছে। তুমি ওর সাথে কয়েকদিন মেলামেশা করো, দেখবা তোমার ওকে ভালো লাগবে। আচমকা কেউ কথা বলায় মীরা আর সাহেল দুইজনেই চমকে যায়। সামনে তাকাতেই দেখে কায়রা আর আবির দাঁড়িয়ে আছে। তাদের দেখেই সাহেল বলে ওঠে, মীরা, ওরা কায়রা আর আবির আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কখন আসলেন? তুমি যখন রায়ানের বদনাম করছিলে। কথাটা শোনা মাত্র মীরার কেন জানি খুব লজ্জা লাগে। তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা, আমাকে আমার মা ডাকছে, আমি যাই। হ্যাঁ। বলেই মীরা সেখান থেকে চলে যায়। মীরা চলে যেতেই সোহেল বলে ওঠে, রাহি কে রে? ইতি ঘুমার। চল আমরাও কিছুক্ষণ রেস্ট নিই। চল। তারপরে যে যার রুমে চলে যায়। রাতে বিরাট বড় খাবার টেবিলে সবাই খেতে বসেছে। কাজের লোকেরা খাবার সার্ভ করছে। মীরা বসেছে ঠিক রায়ানের সামনের চেয়ারে। মীরার যেন অস্বস্তির সীমা নেই। রায়ান বারবার তার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে, আর টেবিলের নিচে তার পা দিয়ে মীরার পায়ে গুঁতা দিচ্ছে। কোনো মতে খাবার শেষ করে মীরা ড্রয়িং রুমে চলে যায়। তারপরে সাহেল, আবির আর কায়রার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। এদিকে রায়ান ড্রয়িং রুমের এক কোণে বসে বসে মোবাইল চালাচ্ছে। দিন দুনিয়ার কিছুরই যেন তার খবর নেই। আর রাহি, সে তো সারাটা দিন রায়ানের পিছু পিছু ঘোরে, এখনও তাই। গল্প করা শেষে সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রায়ানের চোখে ঘুম নেই। সে তো বারান্দায় দাঁড়িয়ে রাতের মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে ব্যস্ত। মাঝরাতেই মীরার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মীরার খুব পিপাসা পায়। বিছানার পাশের টেবিলে হাত দিতেই দেখে জগে পানি নেই। অগত্যা তাকে পানির জগ নিয়ে পানি আনতে রান্নাঘরে যেতে হয়। মীরা রান্নাঘরে যাওয়ার পথেই কার সাথে যেন ধাক্কা খায়। পড়ে যেতে নিলে ওই ধাক্কাধাক্কি খাওয়া ব্যক্তি তাকে ধরে ফেলে। মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর মীরা চোখ খুলতেই দেখে সাগর, মীরার ফুফাতো ভাই, তার কোমর জড়িয়ে ধরে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই মীরা সাগর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপরে বলে, তুমি এত রাতে এখানে যে? আমারও কিন্তু একই প্রশ্ন। কিন্তু আগে প্রশ্ন করেছি আমি। আসলে ঘুম আসছিল না তো, তাই ছাদে গিয়েছিলাম। এখন তুমি বলো, তুমি এত রাতে এদিকে কেন? পানি শেষ হয়ে গিয়েছিল, তাই রান্নাঘরে যাচ্ছি পানি আনতে। বলেই মীরা সাগরকে কিছু বলতে না দিয়েই চলে আসে। সাগর ছেলেটাকে মীরা একদমই পছন্দ করে না। কেমন জানি গায়ে পড়া স্বভাব। এইভাবে যদি না আসতো তাহলে হয়তো আরও 100টা কথা বলে মীরাকে আটকে রাখতো। তাই তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো মনে করলো মীরা। মীরা রান্নাঘরে গিয়ে জগে পানি নিয়ে সেটা পাশের টেবিলটায় রাখে। তারপরে একটা গ্লাস নিয়ে পানি খেতে যাবে, তখনই কে যেন মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে মীরার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। মীরা ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে তাকে রায়ান জড়িয়ে ধরে আছে। তা দেখে মীরা তার সর্বশক্তি দিয়ে রায়ানকে ধাক্কা মারে। সাথে সাথে রায়ান পাশের ফ্রিজের সাথে খুব জোরে বাড়ি খায়।
মীরা সেসব তোয়াক্কা না করেই সেখান থেকে চলে যেতে নিলে রায়ান তার হাত ধরে এক টানে নিজের একদম কাছে নিয়ে আসে। মীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, কি সমস্যা কি আপনার? ছাড়ুন আমায়। নিজেকে ছাড়াতে ছাড়াতে, ওই ছেলে যখন তোর কোমর ধরেছিল তখন তো এরকম করিস নে। আমি ধরলে তোর কিসের সমস্যা? দেখুন, আমি পড়ে যেতে নিয়েছিলাম, তাই ও বাঁচিয়েছে আমায়। কেন? কোমর ধরে কেন তোকে বাঁচাবে? অন্যভাবে তো বাঁচানো যেত। আপনি পাগল হয়ে গেছেন? ছাড়ুন আমায়। খুব সাহস হয়েছে না তোর? আর একবার যদি আমাকে পাগল বলিস, থাপড়ায় তোর দাঁত ফালাই দেব। অপরিচিত ছেলেদের সাথে খুব খেঁচাখেচি করতে ভালো লাগে, তাই না? ও কোনো অপরিচিত না, ও আমার ফুফাতো ভাই, যেমন আপনি আমার চাচাতো ভাই। আর বলতে পারল না মীরা। তার আগেই রায়ান মীরার ঠোঁট দখল করে ফেলে। মীরা রায়ানকে নিজের থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। তাই বাধ্য হয়ে মীরা চুপ হয়ে যায়। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আর রায়ান, সে তো মীরার প্রতি তার সব রাগ মীরার ঠোঁটের উপরে ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রায়ানের রাগ কমায় রায়ান মীরার থেকে সরে আসে। সাথে সাথে মীরা রায়ানকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে বলে, আপনাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আপনি যে এমনটা হবেন তা আমি কল্পনাও করিনি। আপনি একজন অসভ্য, বড় ধরনের অসভ্য, যে মেয়েদের সম্মান করে না, সে কুকুরের থেকেও নিচে। বলেই মীরা এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দৌড়ে রুমে চলে যায়। তারপরে দরজা লাগিয়ে সেখানেই বসে বসে কান্না করতে থাকে। এদিকে রায়ান এখনও সেখানে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের প্রতি আর মীরার প্রতি। হ্যাঁ, সে ভুল করেছে, কিন্তু রাগের মাথায় রাগে সে কি করে না করে সে তো নিজেই জানে না। তাই ভুলবশত এটা হয়ে গেছে, তাই বলে তাকে এইভাবে অপমান করবে না। সে আর এখানে থাকবে না, সকাল হতেই চলে যাবে শহরে। যেখানে তাকে অপমান করা হয়েছে সেখানে সে কিছুতেই থাকবে না, কিছুতেই থাকবে না। তারপরে রায়ান নিজের রুমে চলে যায়। সকালে ঘুম ভাঙতেই মীরা দেখে সে ফ্লোরে শুয়ে আছে। সাথে সাথে তার কাল রাতের কথা মনে পড়ে যায়। পানিতে তার চোখ ভিজে আসে, কিন্তু গালে এক ফোঁটা পানি পড়ে না। কোনো মতে ফ্রেশ হয়ে বাইরে আসতেই জানতে পারে রায়ান আর তার বন্ধুরা সকালেই চলে গেছে। তাদের বলে কি কাজ আছে। তারা যাওয়ায় বাড়ির সবার মন খারাপ, একমাত্র মীরা ছাড়া। সে তো মনে মনে এক প্রশান্তির শ্বাস ফেলে। আর তার আর রায়ানের সাথে দেখা হবে না ভেবেই মীরা যেন আনন্দে মেতে ওঠে। এইভাবে কেটে যায় প্রায় 1 মাস। এই 1 মাসে একটা দিনও নেই যে রায়ান মীরাকে মিস করেনি। প্রতিনিয়ত তার মীরার কথা মনে পড়ে। ইচ্ছে করে এখনই মীরার কাছে ছুটে যেতে, কিন্তু কেন এমন হচ্ছে তা সে বুঝতে পারছে না। প্রথম দিন থেকেই মেয়েটা তার মন মাথা সব দখল করে নিয়েছে। এতদিন বুঝতে না পারলেও মেয়েটার কাছ থেকে দূরে যাওয়ায় বেশ বুঝতে পারছে রায়ান। এই কয়েকদিন পরই সাহিল, আবির আর কায়রা আসে রায়ানের সাথে দেখা করতে। আর কত এভাবে থাকবে রায়ান? হ্যাঁ রায়ান, তুমি এভাবে ঘরবন্দি থাকলে তো হবে না। কিছু কি হয়েছে? কিছু হলে আমাদের বল, এইভাবে চুপ থাকার তো কোনো মানে হয় না। একবার বলেই দেখ না, হয়তো আমরা তোর মন খারাপের কারণ শুনে এর সমাধান দিতে পারি। ওই গ্রামের মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, কেন? তারপর রায়ান ওর আর মীরার সাথে ঘটে যাওয়া আর ওর সাথে যা যা হচ্ছে সব বলে। রায়ানের বলা শেষ হতেই আবির বলে ওঠে, মামা, তুমি তো প্রেমে পড়ছ, ট্রিট দাও তাড়াতাড়ি। চুপ থাক আবির। আর রায়ান, তুমি যা করেছো তা কিন্তু আসলেই ঠিক করোনি। তাছাড়া ওকে সরি বলা উচিত ছিল তোমার, আর তুমি সেটা না করেই চলে আসলে। সেটাই। কিন্তু ওর কথা আমার এত মনে পড়ছে কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আরে গাধা, তুই প্রেমে পড়ছস? আসলে তাহলে দেরি কিসের? চলো গ্রামে। এখন? হ্যাঁ, আর জামা কাপড়ের চিন্তা করিস না, গ্রাম থেকে কিনে নেব। আর তোদের বাবা মাকে বলে দে তোর আমার সাথে গ্রামে যাচ্ছিস। ওকে। কিন্তু রাহি, ও যাবে না আমাদের সাথে। না, ওই মাথা ব্যথা আমাদের সাথে যাবে না। আহারে, মাথা ব্যথা। তারপরে রায়ানরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 5 ঘন্টা পর ওরা গ্রামে পৌঁছায়। বাড়িতে যেয়েই জানতে পারে মীরা বাড়িতে নেই, গ্রামে ঘোরাঘুরি করছে। এটা শুনে সাহেল বলল, এখন কি করবি?
কি করব? আর ওকে খুঁজবো? বলেই রায়ান বাড়ি থেকে বের হয়, গ্রামের অলি গলি মীরাকে খুঁজতে থাকে। সাহিল, কায়রা আর আবিরও আসতে চেয়েছিল, কিন্তু বাড়ির সব মানুষ তাদেরকে আটকে তাদের ইচ্ছা মতো খাতিরদারি শুরু করে। এদিকে রায়ান মীরাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। হঠাৎ রায়ানের চোখ যায় রাস্তার পাশে নদীর দিকে। সেখানে তাকাতেই সে তার মায়াপরীকে দেখতে পায়। সাথে সাথে চিল্লিয়ে ওঠে। ওই বেনিওয়ালি, শোন। মীরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কে যেন বেনিওয়ালি ডাকা শুরু করে। মীরা পিছনে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আল্লাহ গো, এ তো রায়ান। এখানে কেন? আরে আরে, এ তো আমার দিকে দৌড়ে আসছে। ভাগ মীরা, ভাগ। বলেই মীরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার আগেই রায়ান মীরার হাত ধরে ফেলে। তা দেখে মীরা অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কেন? আর আমার হাত কেন ধরেছেন? ছাড়ুন আমার হাত। রায়ান কিছু না বলে মীরার হাত টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। মীরা এত ডাকছে, কিন্তু তাতে কোনো পাত্তাই দিচ্ছে না রায়ান। হঠাৎ মীরা একটা আম গাছ দেখতে পায়। সাথে সাথে মীরা তার এক হাত দিয়ে গাছটা শক্ত করে ধরে ফেলে। রায়ান মীরাকে যতই টানছে, মীরা ততই শক্ত করে গাছটা ধরছে। তাই বাধ্য হয়ে রায়ান বলে, মীরা, গাছটা থেকে সরে আয়। না, আমি যাব না আপনার সাথে। যাবি না তো? না। ওকে, ফাইন দেন। বলেই রায়ান মীরার কোমরে একটা চিমটি কাটে। সাথে সাথে মীরা লাফিয়ে ওঠে। মীরা গাছ থেকে সরে আসতেই রায়ান মীরাকে কোলে তুলে নেয়। তা দেখে মীরা গর্জে ওঠে। এই নামান 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 আমায়। এটা আপনাদের শহর না, গ্রামের কেউ আমাদের এভাবে দেখলে সর্বনাশ হয়ে যাবে। ভালোভাবে বলছিলাম, তুই তো শুনলি না। So, আমার কিছু করার নেই। প্লিজ নামান আমায়, আমি আপনার সাথে যাবো। সত্যি তো? আরে হাজার সত্যি, নামান আমারে। তারপরে রায়ান মীরাকে নামিয়ে দেয়। সাথে সাথে মীরা পালাতে নিলে রায়ান তার হাত শক্ত করে ধরে ফেলে। তারপরে বলে, পাঁচে মেয়ে, মিথ্যা কথা বলিস, আর একবার এমন করলে আমি কিন্তু সত্যি সত্যি থাপ্পড় মেরে দেব। আল্লাহ গো। আয় চুপ। হ্যাঁ? মীরা, আর একবার কান্না করলে আমি কিন্তু কিস করে দেব। তারপরে রায়ান মীরাকে একটা পুরনো বাড়ির কাছে নিয়ে যায়। তারপরে বলে, সরি মীরা, ওই দিনের জন্য অনেক সরি। আমি ওইটা ইচ্ছে করে করিনি, রাগে মাথা হয়ে গেছে। দেখ মীরা, আমি জানি তুই আমাকে পছন্দ করিস না। আমি কিন্তু মনে করতাম দ্যাট আই হেট ইউ, কিন্তু সত্যিটা কিন্তু এটা না। জানিস মীরা, তোর কাছে থেকে দূরে যাওয়ার পরে আমি যেন কেমন হয়ে যাই। সারাদিন তোকে নিয়ে পড়ে থাকতাম, তোর চিন্তা মাথায় মুশকুল থাকতেই ভালো লাগতো। কিন্তু এটা একটা বদভ্যাস হয়ে যাচ্ছিল আমার। সাহেল, আবির আর কায়রাকে এগুলো বলার পর ওরা বলল এটা নাকি ভালোবাসা। কিন্তু জানিস, আমি বুঝতে পারছিলাম না এটা কি আসলে ভালোবাসা নাকি অন্য কিছু। তবে এতটুকু বলতে পারবো, তোকে আমার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আমি চাই তুই যেন আমার সারা জীবনের সঙ্গী হোস। অগোছালো আমাকে গুছিয়ে দিস, আমার অগোছালো স্বপ্নগুলো তোমার মতো করে গুছিয়ে দিতে। জানি এখন হয়তো আমার কোনো কথা তুই বুঝবি না, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে এগুলো বোঝানোর আপ্রাণ চেষ্টা করব। অ্যান্ড আই হোপ ওই দিন তুই আমার এই কথাগুলোর মানে বুঝবি। তাই মিস বেনু, এখন থেকে অন্য রায়ানকে দেখার প্রস্তুতি নিয়ে নাও। বলেই রায়ান চলে গেল। আর মীরা, সে এতক্ষণ রায়ানের কথা খুব মনোযোগ দিয়ে শুনল, কিন্তু আগা মাথা কিছুই বুঝল না। শুধু এইটুকুই বুঝেছে যে কোনো বড় কিছু হতে চলেছে তার জীবনে। তারপরে মীরা গ্রামে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ি চলে যায়। বাড়ি যেতেই মীরার মা মীরাকে ডাক দেয়। কি হয়েছে মা, ডাকতেছো কেন? মীরা মা, যা তো রায়ানকে জামা কাপড়গুলো দিয়ে আয় তো। কেন? তার কাছে কি জামা নাই? কি বলে, একটা প্রজেক্টের জন্য আসছে, তাই কাউকে বলেও আসে নাই। আর তাড়াহুড়োর চোটে বলে জামা কাপড় আনতে মনে নেই, তাই গ্রামের থেকে ওদের জন্য জামা কাপড় কেনা হয়েছে। ওর বন্ধুগুলোকে কাপড় দেওয়া শেষ, এখন রায়ান বাকি, তাকে তুই দিয়ে আয়। কেন, কাজের মেয়ের কি অভাব হয়েছে? ওদের পাঠাও। মীরা, যা বলছি তা কর মা, সব সময় এমন করো। বলেই মীরা না চাওয়া সত্ত্বেও রায়ানের রুমে যায়। যে দেখে রায়ান রুমে নেই, মনে মনে অনেক খুশি হয়। জামা কাপড়গুলো বিছানায় রেখে পিছনে ফিরতেই মীরার যেন আত্মা শুকিয়ে যায়।
সাথে সাথে তার চোখ রসগোল্লার মতো হয়ে যায়, কারণ রায়ান শুধু একটা তোয়ালে পরে তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার চুল তার এক হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে মুখে বাঁকা হাসি নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার চোখ একেবারে বড় বড় হয়ে গেছে। রায়ানকে এমন অবস্থায় দেখবে সেটা সে কল্পনাও করেনি। হঠাৎ মীরা খেয়াল করে রায়ান তার দিকেই এগোচ্ছে, তাই সে পিছাতে পিছাতে বলে, আপনার লজ্জা করে না একটা মেয়ের সামনে এইভাবে আসতে? আমি কি আসলাম? মেয়েটা তো নিজে আমার রুমে আসছে। দেখুন, আমি জামা কাপড় দিতে আসছি। তাই নাকি? আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? দূরে যান। মীরা রায়ানকে বুকে ধাক্কা দিতে নেয়, কিন্তু রায়ানের বুকে খালি থাকায় সেটাও করতে পারছে না। তা দেখে রায়ান বাঁকা হাসে। আচ্ছা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোকে খেয়ে ফেলবো নাকি? প্লিজ দূরে যান। মীরা পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। এই সুযোগে রায়ান মীরার একদম কাছে চলে যায়। মীরা পাশ দিয়ে যেতে নিলে রায়ান তার দুই হাত মীরার দুই পাশে রাখে, ফলে মীরা রায়ানের বাহুডোরে আটকা পড়ে যায়। রায়ান মীরার দিকে একটু ঝুঁকতেই মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তা দেখে রায়ান বাঁকা হাসে, তারপরে টুপ করে মীরার গালে একটা চুমু দিয়ে দেয়। সাথে সাথে মীরার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। রায়ান মীরার গালে আরেকটা চুমুক দিয়ে মীরার কাছ থেকে সরে আসে, তারপরে বলে, আমি এখন জামা পরবো। তুমি যদি থাকতে চাও তাহলে প্লিজ একটু দরজাটা লাগিয়ে দাও। আমাদের কি অবস্থা কেউ দেখলে আবার খারাপ ভাববে। রায়ানের বলতে দেরি মীরার দৌড় দিয়ে রুম থেকে বের হতে দেরি হয়নি। মীরাকে এইভাবে দৌড়ে যেতে দেখে রায়ান আনমনেই বলে ওঠে, পাগল একটা। মীরা রায়ানের রুম থেকে বের হতেই যেন হাঁপ ছেড়ে পাচ্ছে, তাড়াতাড়ি নিজের রুমে যেতে নেয়। তখনই কার সাথে যেন ধাক্কা খায়, সাথে সাথে মীরা ফ্লোরে পড়ে যায়। কোন শালারে? চোখে হাতে নিয়ে ঘুরোস নাকি? বদের হাড্ডি, আবালের ঘরে আবাল, মস্করা করার জায়গা পায়। আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই কেউ বলে ওঠে, বাহ বাহ, আপনি দেখি অনেক সুন্দর সুন্দর গালিও পারেন। মীরা উপরে তাকাতেই দেখে তার সামনে সাহেল দাঁড়িয়ে আছে। সাথে সাথে মীরা জিহ্বায় কামড় দেয়, তারপরে বলে, সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত, তাই সরি। ইটস ওকে। আর আপনি আমার বড়, তাই তুমি করে বলতে পারেন। সাহেলের হাত ধরে উঠে দাঁড়ায়। ঠিক আছে, তুমি করেই বলবো। আচ্ছা, আপনি মানে তুমি এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছিলে? না, মানে ওই এমনি, এটা এটা আমার অভ্যাস। সত্যি তো? আমা আমাকে মনে হয় মা ডাকছে, আমি আসি। বলেই মীরা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো নিজের রুমে। তারপরে দরজা লাগিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো। ওই খাটাস রায়ানটা যে কেন আমার সাথে এমন করে বুঝি না আমি। তাছাড়া উনি আমার কাছে আসলে আমার কেমন যেন অনুভূতি হয়। এমনটা কেন হয় আল্লাহই ভালো জানে। আল্লাহ সব ভালো করে দিও, এগুলো অসহ্য লাগছে আমার কাছে। বলেই মীরা বিছানায় শুয়ে পড়ে। রাতে মীরা ঘুম থেকে উঠেই দেখে রাত 9টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সবাই রাতের খাবার খাচ্ছে। কায়রা খাচ্ছিল। হঠাৎ দেখে মীরা নিচে নামছে, তা দেখে কায়রা বলে, মীরা, ঘুম থেকে উঠছো, তোমাকে আমরা এত ডাকলাম কিন্তু তুমি তো দরজা খুলছিলেই না। পরে আন্টি বলল তুমি নাকি ঘুমালে, তোমার দিন দুনিয়া খবর থাকে না, তাই আর ডাকিনি। ভালো হয়েছে এখন আসছো, আসো খেতে আসো। মীরা কি বলবে বুঝতে পারছে না। খুব লজ্জা লাগছে তার। মনে মনে নিজের মার প্রতি অনেক রাগ হচ্ছে। কি দরকার ছিল সবাইকে এগুলো বলার? হঠাৎ মীরার চোখ যায় রায়ানের উপর। রায়ান তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে, তা দেখে মীরার মনে হচ্ছে, বেটা বজ্জাতের মুখ কি টেরা? যখনই দেখি বাঁকা হাসে, যত সব টেরা বান্দর কোথাকার। তারপরে মীরা টেবিলের কাছে যেতেই তার রাগ যেন আরও বেড়ে যায়, কারণ তার বসার জন্য কোনো চেয়ার নেই, একমাত্র রায়ানের পাশের চেয়ার ছাড়া। বাধ্য হয়ে তাকে সেখানেই বসতে হয়। মীরা বসার সাথে সাথে রায়ান বলে ওঠে, জান, ঘুম ভালো হয়েছে? আচ্ছা শোন, তোর এই ঘুমানোর অভ্যাস কিন্তু পাল্টাতে হবে। বিয়ের পর কিন্তু আমি ঘুমোতে দেবো না। মীরার চোখ সাথে সাথে বড় বড় হয়ে যায়। রায়ানের দিকে তাকাতেই দেখে রায়ান মুচকি মুচকি হাসছে। মীরাকে খেতে না দেখে সাগর বলে ওঠে, মীরা, কিছু খাচ্ছ না যে? তোমার কি শরীর খারাপ? না, ঠিক আছে আমি।
যদি খেতে না পারো তাহলে বলো, আমি তোমার জন্য অন্য কিছু বানাতে বলি। না না, লাগবে না, আমি খাচ্ছি। বলেই মীরা খেতে শুরু করে। পাশে তাকাতেই দেখে রায়ান মুখ শক্ত করে প্লেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রায়ান ফিসফিস করে মীরার কানে বলে, রাত 12টা থেকে ছাদে আসবি। 1 মিনিটও যদি দেরি করিস তাহলে তোর খবর আছে। বলেই রায়ান উঠে দাঁড়ায়। তারপরে সবার উদ্দেশ্যে বলে, আমার খাওয়া শেষে আমি রুমে যাচ্ছি। তুমি তো কিছু খেলে না। এতটুকুতে আমার পেট ভরে গেছে চাচা, আর খাওয়ার ইচ্ছে নেই। তারপরে কাউকে কিছু না বলতে দিয়েই রায়ান নিজের রুমে চলে যায়। আর এইদিকে মীরা বেশ বুঝতে পারছে রায়ানের এমন করার কারণ কি। আল্লাহই জানে তার জন্য কি অপেক্ষা করছে। ঘরের মধ্যে পায়চারি করছে মীরা। ছাদে যাবে কি যাবে না বুঝতে পারছে না সে। মনের মধ্যে কেমন যেন ভয় কাজ করছে। রায়ান কি আবার তাকে কিস করবে ভেবেই ভয় আরও দ্বিগুণ বেড়ে যায় তার। তাছাড়া রায়ান তার কাছে আসলেই মীরার কেমন জানি অনুভূতি হয়, বুকের থুকথুকানি দ্বিগুণ হয়ে যায়। কেন এমন হয় তা প্রচণ্ডভাবে অজানা মীরার, তবে সেটা যে ভালো লাগা তা মাঝে মাঝেই বুঝতে পারে সে। হঠাৎ মীরার চোখ যায় ঘড়ির দিকে। 12টা বাজতে আর মাত্র 10 মিনিট। বিরাট মুশকিলে পড়ে যায় মীরা। একবার ভাবে যাই ছাদে, কি বলে দেখে আসি। পরক্ষণেই মনে হয় রায়ানকে। রায়ান বললেই কি তাকে যেতে হবে? না, সে যাবে না। রায়ানকে সে ভয় পায় না, তার কথা শুনবে না মীরা। অবশেষে মীরা সিদ্ধান্ত নেয় সে যাবে না। কিন্তু রায়ানের মেসেজের জন্য তো আর হয়ে ওঠে না, কারণ রায়ান তার ফোনে SMS দিয়ে বলেছে, এতক্ষণ লাগছে কেন আসতে? তুই কি চাস আমি তোকে নিতে আসি? যদি তাই চাস তাহলে মনে রাখিস, আমি যদি আসি তাহলে তোকে কোলে করে তবেই নিয়ে যাব। এরকম থ্রেট মার্কা মেসেজ দেখে মীরা না চাওয়া সত্ত্বেও ছাদে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। মীরা রুম থেকে বের হতেই দেখে চারিদিকে পিনপিন নীরবতা। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। তাও মীরা খুব সতর্কতার সাথে পা টিপে টিপে ছাদের দিকে পা বাড়ায়। তাছাড়া বলা তো যায় না, মাঝরাতেও এই বাড়ির মানুষ ভূতের মতো খুরখুর করে। এখন তো সবে মাত্র 12টা। মীরা এসব আজগুবি চিন্তা করতে করতে ছাদে আসে। ছাদে ঢুকতেই দেখে সেখানে কেউ নেই। আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পায় না। ছাদের দরজা তো খোলা, তাহলে কেউ নেই কেন? বজ্জারটা কি ভূতের ভয়ে রুমে গেছে নাকি? হঠাৎ দরজা লাগানোর শব্দে পিছন ফিরে তাকায়। পিছন ফিরতেই দেখে রায়ান দরজা লাগিয়ে তার দিকে এগোচ্ছে। তা দেখে মীরাও পিছুতে নেবে। তার আগেই রায়ান মীরাকে এক টান দিয়ে পাশে থাকা দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করায়। তারপরে মীরার দুই পাশে হাত দিয়ে একটু ঝুঁকে বলে, ছেলেটা তোর এত কেয়ার করছিল কেন? হ্যাঁ, ভাই ভাইয়ের মতো থাকবে, এত বাড়াবাড়ি করে কেন? ওকে তোকে লাইক করে মীরা? রায়ানকে এখন অনেক হিংস্র লাগছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। রায়ানের এই রূপ মীরা কখনোই দেখেনি। প্রথম যখন রায়ান তাকে আর সাগরকে একসাথে দেখেছিল তখনও রায়ান এতটা রাগ করেনি যতটা এইবার করেছে। প্রচণ্ড ভয় হচ্ছে মীরার। মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। মীরাকে কিছু বলতে না দেখে রায়ান জোরে চিল্লিয়ে ওঠে, কি হলো? কথা কেন যায় না? অ্যান্সার মি ড্যাম ইট। মীরা এবার কেঁদেই দেয়। কোনো মতে কান্না করতে করতে বলে, আমি আমি জানি না ও এমন কেন করে। আর এতে এত মানে রিয়াক্ট করার কি আছে? সামান্য কয়েকটা প্রশ্নই তো করেছিল। মীরার কথায় রায়ানের রাগ যেন আরও বেড়ে যায়। মীরার দুই বাহু শক্ত করে ধরে বলে, সামান্য কয়েকটা প্রশ্ন না, সামান্য কয়েকটা প্রশ্ন না, সামান্য কয়েকটা প্রশ্ন। তোর কাছে এগুলো সামান্য মনে হলো, আমার কাছে মনে হয় না। তাছাড়া আমি বেশ বুঝতে পারি ওই ছেলেটার মতলব কি। শুকুর কর তোর কোমর ধরার জন্য ওই ছেলেটার হাত পোড়ায়নি। আমি বুঝতে পারছি না আপনি এত রিয়াক্ট কেন করছেন। তাছাড়া সাগর যখন আমার কোমর ধরেছিল তখন তো এত রাগ করেননি, তাহলে এখন কেন? কারণ আমি তখন বুঝতাম না তুই আমার জীবনে কি। তাছাড়া যে আমি তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে সহ্য করতে পারি না, সে কোনো ছেলের সাথে কথা বলাটা কিভাবে সহ্য করবে? আর ওই সাগর নাকি ছাগল, ওই ছেলেটার কিছুতে ব্যবস্থা করতে হবে। বেশি বাড়া বেড়েছে। আপনি কিছু করবেন না ওকে? আমি তোর থেকে জিজ্ঞেস করিনি যে আমি কি করবো আর কি করবো না।
বলেই রায়ান দেয়ালে আরেকটা পাঞ্চ দিয়ে সেখান থেকে চলে যায়। রায়ান চলে যেতেই মীরা নিচে বসে পড়ে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রায়ানের প্রতি ভালো লাগার থেকে এখন বেশি ভয় কাজ করছে মীরার মাঝে। প্রায় অনেকক্ষণ ছাদে থাকার পর মীরা রুমে চলে যায়। সকালে খাবার টেবিলের সামনে বসে আছে মীরা। তার ঠিক সামনে রায়ান বসে আছে, কিন্তু একবারও মীরার দিকে মুখ তুলে তাকায়নি সে। মীরা বেশ বুঝতে পারছে রায়ান তাকে ইগনোর করছে। মীরার মনে হচ্ছে কালকে রাতের ঘটনার জন্য হয়তো রায়ান এমন করছে। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে মীরা। রায়ান কোনো মতে খাবার শেষ করে সোহেল আর আবিরকে নিয়ে কোথায় যেন চলে যায়। একবারও মীরার দিকে ফিরে তাকায়নি। এতে মীরার কেন যেন অনেক কষ্ট হয়। মুহূর্তেই চোখ ভিজে আসে তার। এইভাবে সকাল থেকে বিকাল গড়িয়ে যায়, কিন্তু রায়ানের আসার কোনো নামগন্ধই নেই। এদিকে সাগরও সেই সকালে বের হয়েছে, এখনও বাড়িতে ফেরেনি। প্রায় 2 ঘন্টা ছাদে দাঁড়িয়ে আছে মীরা। রায়ানের আসার অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার প্রহর নেই, শেষই হচ্ছে না। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে মীরা নিচে নেমে ড্রয়িং রুমে যায়। সেখানে যেতেই দেখে সাগর সোফায় বসে আছে, আর তার এক হাত এক পা ব্যান্ডেজ করা, হয়তো ভেঙে গেছে। আর একটু খেয়াল করতেই দেখে তার বাম চোখটা অনেকটা ফুলে বেগুনি রং ধারণ করেছে। কেউ সাগরকে কিছু জিজ্ঞাসা করতেই সাগর যেন কেমন করছে, তার চেহারায় ভয় স্পষ্ট। মীরা বেশ বুঝতে পারছে এই কাজ কার। মুহূর্তেই রাগে লাল হয়ে যায় মীরার চেহারা। আরে কেউ কাউকে এভাবে মারে, সুন্দর করে বুঝালেও তো পারতো। তাছাড়া কিছু ইচ্ছা অপূর্ণ থাকাই ভালো, আর এর সব ইচ্ছাই পূরণ করতে হয়, যত সব আবাল। এইসব ভাবতে ভাবতে মীরা কায়রার রুমে যায়। রুমে ঢুকতেই দেখে কায়রা বিছানায় বসে বই পড়ছে। তাকে দেখেই বলে ওঠে, আরে মীরা, তুমি এখানে যে, তা কিছু দরকার ছিল? তুমি জানো আমি কেন এসেছি? তুমি তো দেখি বেশ স্মার্ট, তা কেমনে বুঝলে? বাড়িতে এত চিল্লাচিল্লি হচ্ছে, তাও তুমি একটা বারের জন্য নিচে নামলে না। এখানে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে বই পড়ছো। এতে স্পষ্ট বোঝা যায় যে এরকম কিছু হবে তা তুমি আগে থেকেই জানতে। আর আমি খুব ভালো করেই জানি রায়ান কোথায়, সেটা তুমি জানো। তাই আমি চাই তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। কায়রা কিচ্ছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। তারপরে মীরার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পরেই মীরা দেখল কায়রা তাকে নদীর কাছে নিয়ে এসেছে। একটু দূরেই রায়ানকে দেখা যাচ্ছে, তবে রায়ান একা না, তার সাথে সাহিল, আবির আর একটা মেয়েও আছে। মেয়েটা পিছনে ফিরে থাকায় মীরা তার চেহারা দেখতে পাচ্ছে না, তবে এতটুকু বলতে পারছে মেয়েটা রায়ানের গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করছে। তা দেখে মীরার রাগ যেন 20 ডবল হয়ে যায়। কি ভেবেছে কি? হ্যাঁ, প্রথমে এত কিছু করেছে, তার উপর এখন আবার মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে। দেখাচ্ছি মজা। সব ভয় ডর ভুলে আজকে ইচ্ছে মতো ধুবো তাকে। বলেই মীরা যত দ্রুত সম্ভব রায়ানের দিকে এগোতে থাকে। মীরা রায়ানের কাছে গিয়ে প্রথমে মেয়েটাকে একটা জোরে ধাক্কা মারে, তারপরে রায়ানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। ঘটনাক্রমে সবাই অবাক, রায়ান তো আরও বেশি অবাক। হ্যাঁ, রায়ান জানতো যে মীরা আসবে, তবে এভাবে আসবে সেটা কল্পনাই করেনি। তাছাড়া যে মেয়ে রায়ানের সাথে কখনো জোর গলায় কথা বলেনি, সে রায়ানের সাথে এমন করবে সেটা আসলেই কল্পনার বাইরে। রায়ান মীরার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই মীরা বলে ওঠে, এই ভ্রু ঠিক করেন। আপনাকে কেমন লাগে আপনি জানেন? একদম চিড়িয়াখানার বান্দরের মতো। চিড়িয়াখানার লুচু বান্দরও আপনার থেকে অনেক সুন্দর। আর আপনি আপনি দেখতে একদম গোবরের মতো। লিচু গোবরে না কোনটা? রায়ান কিছু বলতে যাবে, তার আগেই মীরা আবার বলে ওঠে, আর এখানে কি করছিলেন আপনি? প্রথমে মারপিট করে এখন আবার মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা হচ্ছে, তাই না? আর ইউ ম্যাড? আপনি জানেন না আমি পাগল, তাহলে বলেন কেন? লজ্জা করে না একজন পাগলকে পাগল বলতে? কে? কি না জি, অবশ্য যে বন্ধু বান্ধব পেয়েছেন, আপনার তো এই অবস্থাই হওয়ার কথা। আমার আবার কি করলাম? আব্বার জিগায় আপনাদের বন্ধু যে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে, তা দেখেও আপনারা হাঁ করে তাকিয়ে আছেন কেন? তুমি কি দেখছো? মেয়েটাকে? সাহিলের কথা শুনে মীরা সাহিলের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপরে মেয়েটার দিকে তাকাতেই সে যেন অবাকের শেষে প্রান্তে পৌঁছায়। কারণ যে মেয়েটাকে সে ধাক্কা দিয়েছিল
সে আর কেউ না, রাহি। রাহি আপু, আপনি এখানে? একটু আগে আসলো। বলেই মীরা রায়ানের দিকে তাকাতেই দেখে রায়ান তার দিকে রাগী মুখ করে তাকিয়ে আছে। এটা দেখে মীরা দাঁত কেলিয়ে একটা হাসি দেয়। তারপরে রায়ানের শার্টের গলা ঠিক করতে করতে বলে, সরি, আমি আসলে ভেবেছিলাম আপনি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছেন, তাই আর কি। আমি আমার ভুলের জন্য অনেক সরি। হ্যাঁ, আর রাহি আপু, আপনি রায়ানের সাথে ঘেঁষাঘেঁষি করেন, আমার কোনো সমস্যা নেই। বলেই মীরা চলে যেতে নিলে রায়ান তার হাত ধরে ফেলে। তারপরে বলে, রাহি, আমার সাথে কাছাকাছি করলে তোর সমস্যা হবে, কিন্তু অন্য মেয়ে করলে হবে কেন বলতো? রায়ানের কথা শুনে মীরা প্রথমে রাহির দিকে তাকালো, তারপরে বলল, রাহি আপু, আমি এখন যা বলবো তার জন্য অগ্রিম সরি, আর রাগ করো না। হ্যাঁ, বলেই মীরা আবার রায়ানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমি খুব ভালো করেই জানি আপনি রাহি আপুকে পছন্দ করেন না, যদিও রাহি আপু করে, কিন্তু আপনি সেসবে পাত্তা দেন না। আর আমি এটাও খুব ভালো করেই জানি যে পৃথিবীতে রাহি আপু যদি একমাত্র মেয়ে হয়ে থাকে, তাও আপনি ওনাকে আপনার কাছে আসতে দিবেন না। তাই উনি আপনার কাছে থাকলেও বা কি, আর না থাকলেও বা কি। আর যদি আপনার সাথে অন্য মেয়ে থাকতো, তাহলে আজকে আপনার আর ওই মেয়েটার খবরই ছিল, কারণ আমি ছাড়া আপনার জীবনে কোনো মেয়ে আসতে পারবে না। যদি আসেও, খুন করে ফেলবো তাহলে আমি। এক নাগারের কথাগুলো বলে ফেলল মীরা। মীরার এমন কথা শুনে সবাই হা করে তার দিকে তাকিয়ে আছে। আর রায়ান, সে তো পুরো 1 মিনিট মীরাকে কী বোঝার চেষ্টা করে। তারপরে কিছু একটা মনে পড়ায় বাঁকা হেসে মীরার দিকে একটু ঝুঁকে নিজের 2 হাত পিছনে নিয়ে বলে, তাই নাকি? রায়ানের কথা শুনে মীরার হুঁশ আসে। রাগের মাথায় কী বলে ফেলেছে সে নিজেও জানে না। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে, তার উপরে রায়ানের সেই মারাত্মক চাহনি। মীরা লজ্জায় তাকাতে পারছে না রায়ানের দিকে। তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে নিলে রায়ান বলে ওঠে, আয় মেনে বলি, কই যাস? আগে সুখবরটা তো শোনে যা। মীরা রায়ানের কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের মতোই হেঁটে যাচ্ছে। তা দেখে রায়ান দৌড়ে মীরার কাছে যায়। তারপরে সমান তালে হাঁটতে হাঁটতে বলে, যাক বাবা, তুই তো কথা শুনছিস না, আর সুখটাও জিজ্ঞেস করছিস না। থাক, তোর আর জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। শোন, বাবাকে আমি বলে দিয়েছি যে আমি তোকে ভালোবাসি। বাবাও কোনো আপত্তি করেনি। তাছাড়া বাবা বলেছে কিছুদিন পরই বাবা গ্রামে আসবে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তারপর বিয়ে, দেন বাসর রাত। রায়ানের কথা শেষ হতেই মীরা রায়ানের দিকে রাগে মুখ করে বলে, অসভ্য। বলেই মীরা যত সম্ভব দ্রুত হাঁটা শুরু করে। রায়ানও মীরার পিছে পিছে যাওয়া শুরু করে। সাহেল রায়ানের আর মীরার এইসব ব্যাপার দেখে একটা মুচকি হাসে। তারপরে বলে, দুজনেই পাগল। সাহেলের বলা শেষ হতেই হঠাৎ কায়রা এসে সাহেলের হাত ধরে। তারপরে বলে, সাহেল, আমি তোমাকে ভালোবাসি। মানে? সত্যি বলছি, ছোটবেলা থেকেই তোকে পছন্দ করতাম। কখন যে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতে পারিনি। ভেবেছিলাম কোনো একটা সঠিক সময়ে তোকে আমার ভালোবাসার কথা বলবো, আর এখন মনে হলো হয়তো সঠিক সময়টা এখনই, তাই বলে ফেলেছি। বলেই কায়রা সাহেলের হাত ছাড়াতে নিলে সাহেল শক্ত করে কায়রার হাত ধরে ফেলে। তাতে কায়রা অবাক দৃষ্টিতে সাহেলের দিকে তাকায়। তা দেখে সাহেল একটা মুচকি হাসি দেয়। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে বলে, এতদিন লাগালি কেন বলতে? মানে তুইও কি? আমিও তোমাকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই কায়রা যেন আনন্দের শেষ মুহূর্তে পৌঁছে যায়। সাহেলের গালে চুমু দিতে নেবে তার আগেই আবির বলে ওঠে, ফকিন্নি হক্কল, আমারে রাইক খায় তোরা প্রেম করতেছিস না? খাড়া, আমিও প্রেম করবো। বলেই আবির রাহির কাছে যায়। তারপরে রাহি হাত শক্ত করে ধরে বলে, শোন, তুই আজকে থেকে আমার গফ, বুঝছিস? এখন থেকে রায়ানের উপর আর কোনো নজর দিবি না, আর যদি দেশ তাহলে থাপড়াইয়া তোর গাল ফাটাই দিমু। তুই শুধু আমাকে ভালোবাসবি, মনে থাকে যেন। বলেই রাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনাক্রমে রাহি হা করে তাকিয়ে আছে, আর সাহেল আর কায়রা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। এইভাবেই দুষ্টু মিষ্টি ঝগড়ায় আর ভালোবাসায় দিন কাটছিল তাদের। এর মধ্যেই রায়ানের বাবা মা আসে মীরা আর রায়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে। তুই তো জানিস আমি কেন এসেছি।
এখন এই ব্যাপারে তোর মতামত কি? ছেলে মেয়ে যখন রাজি, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে 5 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলি। এত তাড়াতাড়ি কেন ভাইজান? তুই তো জানিস আমি খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমি এখানে এসেছি মাত্র 7 দিনের জন্য। তাই আমি চাই আমার ঘরের লক্ষ্মীকে একসাথে নিয়ে যেতে। যেমন তোমার মর্জি। এসব কিছু দূর থেকে দেখছে মীরা। খুশিতে সে আত্মহারা হয়ে গেছে। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে। তাই দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে। নাচার এক পর্যায়ে মীরার চোখ যায় বিছানার দিকে। সেখানে তাকাতেই সে একদম বরফের মতো জমে যায়। কারণ রায়ান তার বিছানায় বসে বসে অ্যাপেল খাচ্ছে আর তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। মীরা কী করবে বুঝতে না পেরে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। মীরা যেতেই রায়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। এরপরে মীরা রায়ানের সামনে লজ্জায় আর যায় না। কিন্তু রাতের খাবার খেয়ে সে যখনই নিজের রুমে যাবে তখনই রায়ান কোথা থেকে উড়ে এসে মীরার হাতে একটা চিরকুট গুঁজে দেয়। তারপরে যেইভাবে উড়ে এসেছিল সেইভাবে উড়ে উড়ে চলে যায়। মীরা কতক্ষণ রায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপরে চিরকুটটা পড়তেই একটা মুচকি হাসি দেয়, কারণ তাতে লেখা ছিল, মাই সুইট পেনিওয়ালি, ঠিক 12টা বাজে ছাদে এসে যাইস। 1 মিনিটও যদি দেরি করিস তাহলে কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোকে মেরে ফেলবো। রাত 12টা। মীরা ছাদে ঢুকতেই অবাক হয়ে যায়, কারণ ছাদটা বিভিন্ন কালারের মোমবাতি, ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার চেয়ে সুন্দর করে সাজানো হয়েছে সামনের দেওয়ালটা, যাতে লেখা, ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবেসে যাব। মীরা মুগ্ধ নয়নে দেখছে চারপাশটা। হঠাৎ সে গানের আওয়াজ পায়। आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, तू इतना जरूरी, कैसे हुआ। মীরা পিছনে তাকাতেই দেখে রায়ান তার দিকে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। মীরা আর এক মুহূর্ত দেরি না করে রায়ানের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রায়ানও মীরাকে জড়িয়ে ধরে। তারপর মীরার মুখ উঁচু করে বলে, এখন আমার পুরস্কার দে। কি দেব? গিভ মি আ কিস। মানে কি গাজা করে কথা বলছেন? নো, আই ওয়ান্ট আ কিস। আচ্ছা দিব, কিন্তু গালে। আচ্ছা। চোখ বন্ধ করুন। তারপর রায়ান চোখ বন্ধ করতেই মীরা রায়ানের গালে আলতো করে চুমু দেয়। তারপরে সরে আসতে নিলে রায়ান মীরাকে এক টানে নিজের একদম কাছে নিয়ে মীরার ঠোঁট দুখানেই দখল করে নেয়। মীরা প্রথমে বাধা দিলেও পরে আর দেয় না। এদিকে রায়ান মীরার ঠোঁটে 2-3টে আলতো চুমু দেয়। তারপরে গভীরভাবে চুমু দিতে থাকে মীরাকে। প্রায় অনেকক্ষণ পর রায়ান মীরাকে ছেড়ে দেয়। তারপরে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মীরা, কয়েকদিন পর আমাদের বিয়ে। এখন আমার কি রিয়েক্ট করা উচিত আমি জানি না, তবে এতটুকু বলতে পারবো আমি আমার মনে এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনোই করিনি। আমি চাই এই প্রশান্তি যেন আমি সারা জীবন পাই। তুই কি আমার সাথে সারা জীবন থাকবি মীরা? মীরা রায়ানের কথা শুনে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অবশ্যই। এইভাবেই কাটতে থাকে মীরা আর রায়ানের দিন। এরপরে আসে সেই দিন যেই দিন মীরা ঐতিহাসিক সাদা শাড়ি পরে তার বজ্জাতকে বিয়ে করে। বারান্দায় দাঁড়িয়ে রাতের মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে ব্যস্ত মীরা। অতীতের কিছু কথা মনে পড়তেই মুচকি হাসে সে। হঠাৎ অনুভব করে তার কোমর ধরে কেউ তাকে জড়িয়ে ধরছে। আর সে কেউটা কে তা মীরা খুব ভালো করেই জানে। তার মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, ঘুমাননি? তুই তো জানিস আমি তোকে ছেড়ে ঘুমোতে পারি না। তাহলে এখানে দাঁড়িয়ে থাকেন, আমার ঘুম আসছে না এখন। না, আমি ঘুমাবো না। এরপরে দুইজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রায়ান বলে ওঠে, মীরা,
তোকে যদি আজ পুরোপুরি আপন করতে চাই, যদি ভালোবাসতে চাই, তাহলে কি খুব ক্ষতি হবে? বল না মীরা, খুব কি ক্ষতি হবে? মীরা কিছু বলছে না, চুপ করেই রায়ানের কথা শুনছে। একবার মনে হচ্ছে আর একটু সময় নেওয়া উচিত, পরক্ষণেই মনে হচ্ছে পাক না পূর্ণতা তাদের ভালোবাসা। একটু ভালোবাসতেই তো চাচ্ছে, এতে কি খুব বেশি ক্ষতি হবে? না, হয়তো হবে না ভেবেই মীরা পিছনে ফিরে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। এইটা দেখে রায়ান একটা মুচকি হেসে দিয়ে বলে, আমি কিন্তু আমার উত্তর পেয়ে গেছে। বলেই আর এক মুহূর্তও দেরি না করে রায়ান মীরাকে কোলে তুলে নেয়। তারপরে রুমে গিয়ে তাকে বিছানায় শুইয়ে রুমের সব জানলা দরজা লাগিয়ে মীরার কাছে আসে। তারপরে মীরার উপরে আধশোয়া হয়ে মীরার ঠোঁট দুখানি দখল করে সে। পূর্ণতা পায় তাদের ভালোবাসা, ভালোবাসা দিয়ে আবার নতুন করে শুরু করে তাদের জীবন। এরপরে কেটে যায় প্রায় 3 মাস, হাসি আনন্দে দিন কাটতে থাকে তাদের। কিন্তু একদিন রায়ান অফিস থেকে বাড়িতে এসেই দেখে বাড়ির সব লাইট বন্ধ, মীরাকেও আজ দেখা যাচ্ছে না। মুহূর্তেই রায়ানের মনে ভয় চলে আসে। মীরা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? এই কথাগুলো তার মাথায় ঘুরঘুর করছে। হঠাৎ রায়ান দেখে তাদের রুম থেকে আলো আসছে। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই রায়ান অবাক হয়ে যায়, কারণ রুমটা বিভিন্ন রঙের মোমবাতি আর বেলি ফুলের মালা দিয়ে সাজানো। হঠাৎ রায়ানের চোখ যায় বিছানার উপরের একটা লেখার দিকে, যা দেখে রায়ানের মুহূর্তেই কেঁদে দেয়, কারণ তাতে লেখা ছিল উই আর প্রেগনেন্ট। রায়ান কি করবে বুঝতে পারছে না, তার মনে খুব বড় শরৎ তোলপাড় হচ্ছে। হঠাৎ কেউ পিছন থেকে বলে ওঠে, কেমন দিলাম? আপনি শুধু সারপ্রাইজ দিতে পারেন তাই না? আজ আমি দিলাম, তা কেমন হলো? কথাটা শোনা মাত্রই রায়ান পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরে। তারপরে কাঁদতে কাঁদতে বলে, আমার লাইফের অনেক সুন্দর সারপ্রাইজ, আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। তুই জানিস না মীরা, আমি কতটা খুশি। থ্যাংক ইউ মীরা, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ বেনি বলি। আই লাভ ইউ টু মাই ডিয়ার ডেভিল হাজবেন্ড। বলেই মীরাও কাঁদতে থাকে রায়ানের সাথে। তবে এই কান্না দুঃখের নয়, এই কান্না আনন্দের। এতটুকু বলেই রায়ান কেসে ওঠে। রায়ান আর আরোহী অধীর আগ্রহে অপেক্ষা করছে রায়ানের কথা শোনার জন্য। রায়ান কিছু না বলায় তারা বলে ওঠে, তারপর কি হলো বাপি? তুমি এখনো আমাদেরকে ওই ঘটনার দোষী ভাবছো, তাই না? তারপর আর কি, তোর পৃথিবী আসলে আর আমার না খুব মনে পড়ছে তোদের মামামের কথা। আমাকে কি কালকে একটু কবরস্থানে নিয়ে যাবে? কথাটা শোনা মাত্রই আয়ান আর আরোহী রায়ানকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রায়ানেরও চোখে পানি আসে, কিন্তু তা নিচে পড়ে না। প্রায় অনেকক্ষণ এইভাবে থাকার পর রায়ান বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, যা তোদের রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়। আয়ান আর আরোহী আর কথা বাড়ালো না, নিজেদের রুমে চলে যায়। ওরা রায়ানের রুম থেকে বের হতেই রায়ান বারান্দায় গিয়ে দাঁড়ায়। তারপরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, কেমন আছিস মীরা? হয়তো ভালো আছিস, কিন্তু আমি ভালো নেই, খুব কষ্টে আছি, খুব কষ্টে। খুব মনে পড়ে তোর কথা। সবচেয়ে মনে পড়ে সেই মুহূর্তটা যখন তুই বারান্দায় দাঁড়িয়ে থাকতি আর আমি তোকে পেছন থেকে জড়িয়ে ধরতাম। এতে তুই একটা মুচকি হাসি হেসে বলতে, ঘুমাওনি? খুব মিস করি মীরা, খুব বেশি মিস করি তোকে। কিন্তু তুই কি করিস? হয়তো করিস না, তাই তুই স্বার্থপরের মতো আমাকে রেখে চলে গিয়েছিস। আচ্ছা মীরা, কি হতো যদি আমরা বেবি না নিতাম? অনেকে তো বেবি অ্যাডপ্ট করে, আমরাও করতাম। কিন্তু তোর জেদ, তুই বেবি নিবি। ডাক্তারের শত মানা করার পরও বেবি নিলে। এখন দেখ, চলে গেলে আমাকে রেখে। একা হয়ে গেছি আমি, খুব একা একা লাগে আমার। এই 20টা বছর আমি কীভাবে তোকে ছাড়া থেকেছে আমি নিজেও জানি না। প্লিজ মীরা, আমাকে নিয়ে যা তোর কাছে। আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। রায়ানের বলা কথা শেষ হতেই তার চোখ থেকে এক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। হে রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু দুজনে, ওই
প্রাণে